আজকে আমরা পড়ব প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রচিত নবম শ্রেণীর বাংলা প্রবন্ধ নবনব সৃষ্টির দ্বিতীয় পর্ব। আমরা গত পর্বে পড়েছিলাম সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কারণ সংস্কৃত ভাষাতে নতুন কোনো শব্দের দরকার হলে এই ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষা নিজের ভাণ্ডারে তার খোঁজ করে নতুন শব্দকে প্রাধান্য দেয়। এমনকি সংস্কৃতের মতো হিব্রু, গ্রিক, পার্সি এবং পরবর্তী যুগের আরবি ভাষাও আত্মনির্ভরশীল। কিন্তু প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী লেখেন, সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষা হলেও বাংলা ও ইংরেজি কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয়। কারণ আইন, আদালত, খাজনা খারিজ, আলু, কপি ও বিলিতি ওষুধের মতো শব্দগুলি বাংলার শব্দভাণ্ডারে নেই। অবশ্য বর্তমানে এইসব ভাষাগুলিকে বা এইসব শব্দগুলিকে তাড়িয়েও দেওয়া যাবে না, বরং আরও বেশি করে বাংলায় প্রবেশ করবে। কারণ মানুষ ভবিষ্যতে ওষুধের মতো বিলিতি বস্তু আরও বেশি করে গ্রহণ করবে। তবে অন্যদিকে এই বাংলা ভাষা থেকে ইউরোপীয় শব্দ বা আরবীয় ফার্সির মতো শব্দ তাড়িয়ে দেওয়ার কোনো কারণ খুঁজে পাননি কিন্তু প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। কারণ তিনি বারবার উল্লেখ করেছেন, বিশ্ববরেণ্য কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর মহাশয়ের মতো মহান ব্যক্তিত্বরাও তাদের লেখনীতে আরবি ফার্সির মতো বিদেশি ভাষা ব্যবহার করেছেন। এছাড়া প্রাবন্ধিক আরও বলেছেন, প্রচুর সংস্কৃত শব্দ এখনও বাংলায় আসছে। তবে সংস্কৃত শব্দ বাংলাতে আসলেও সংস্কৃত শব্দকে কিন্তু আমরা কখনোই বিদেশি শব্দ বলতে পারি না। কারণ ভারতবর্ষে একদম প্রাচীনকাল তথা গুরুকুল থেকে ভারত তথা সারা বিশ্বে সংস্কৃত ভাষা সমাদৃত বা সর্বশ্রেষ্ঠ। অন্যদিকে বিদেশি ভাষা পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশের মতো শব্দ বাংলায় ঢুকেছে, কিন্তু আরবি ফার্সি শব্দগুলো বেশি ঢুকেছে বিদেশি শব্দ, কিন্তু স্প্যানিশ, ফরাসি, পর্তুগিজের মতো বিদেশি শব্দ বাংলায় কম ঢুকেছে। তবে আমরা কোনোভাবেই সংস্কৃতের চর্চা কিন্তু বন্ধ করতে পারি না, কারণ যদি আমরা সংস্কৃতের চর্চা বন্ধ করি বাংলা তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। আজকে তার পর থেকে ইংরেজির বেলাতেও তাই, অর্থাৎ বাংলার মতো ইংরেজি চর্চা বন্ধ করারও এখনো সময় আসেনি। বিশেষ করে দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক তার থেকে বেশি প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। অর্থাৎ সাহিত্য এবং বিজ্ঞানের মতো শব্দগুলো ইংরেজিতেই আছে, বাংলায় নেই। তাই ইংরেজি আমাদের অবশ্যই দরকার। রেলের ইঞ্জিন কি করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলায় কোনো বই নেই, তার মানে ইংরেজিতেই সেই বইটা আছে। তা সম্বন্ধে তা লেখক জানেন না। তাই এইসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনো আমাদের মধ্যে নেই। অর্থাৎ ইঞ্জিন বা টেকনিক্যাল জাতীয় কিছু জানতে গেলে আমাদের কিন্তু ইংরেজিকে আঁকড়ে ধরতেই হবে। সুতরাং প্রাবন্ধিক অবশ্যই বলছেন, ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আমাদের আসেনি। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে অর্থাৎ আরবি ও ফার্সি ভাষা থেকে ব্যাপকভাবে আর নতুন শব্দ বাংলাতে ঢুকবে না। প্রাবন্ধিক বলতে চাইছেন, আরবি ফার্সির মতো বিদেশি ভাষা থেকে আর নতুন শব্দ বাংলায় আর ঢুকবে না। কারণ পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাব করছে, অর্থাৎ পশ্চিম বাংলায় আরবি ফার্সির চর্চা প্রায় বন্ধ হয়ে আসছে। পূর্ব বাংলায় এইসব ভাষার প্রতি অর্থাৎ আরবি ও ফার্সি ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল বা আগ্রহ অতিশয় ক্ষীণ বা অনেক কমে এসেছে বলে আরবি ফার্সির মতো নতুন নতুন শব্দ আর দীর্ঘ হবে বলে প্রাবন্ধিকের মনে হয় না।
আবার তিনি প্রাবন্ধিক কথাও বলেছেন শেষ কথা হিসেবে, আরব ইরানে বা অদূর ভবিষ্যতে বা যদি কোনো এক সময় হঠাৎ যদি কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরুও হয় আরব আর ইরানে, সেই নতুন জ্ঞান থেকে বা নতুন বিজ্ঞানের মতো নতুন শব্দ বাংলায় হয়তো আর প্রবেশ করবে না। প্রাবন্ধিক কথা বলেছেন সেই নতুন শব্দ বাংলায় প্রবেশের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু যেই সব আরবি ও ফার্সি শব্দ বাংলায় ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন প্রাবন্ধিক বলেছেন কাজী নজরুল ইসলাম যেমন শহীদ শব্দটি একটা বিদেশি শব্দ বাংলায় ঢুকিয়ে দিয়ে গেছে, অর্থাৎ শহীদের মতো এরকম অনেক বিদেশি শব্দ যা চালু হয়ে এসেছে তা বর্তমানে বহুদিন চালু থাকবে। দ্বিতীয়ত, কোনো কোনো লেখক এখন নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলার চণ্ডী থেকে আরম্ভ করে হুতম পর্যন্ত অচলিত আরবি ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগাবার চেষ্টা করছেন। অর্থাৎ তারা এখন আরবি ফার্সি থেকে নতুন শব্দ গ্রহণ না করে সেই নতুন লেখকরা কি করছে, তারা যেই সব আরবি ফার্সির অচলিত শব্দ আছে সেগুলোকে তারা ব্যবহার করছে। কিছুদিন পূর্বেও এই এক্সপেরিমেন্ট বা এই পরীক্ষা নিরীক্ষা করা অতিশয় কঠিন ছিল, কিন্তু এখন সহজ হয়েছে। কেন? আধুনিক বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকেই বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা সেই সব শব্দের অনেকগুলো অনায়াসেই বুঝতে পারবে বলে অচলিত আরবি ফার্সি শব্দ নতুন মেয়াদ পাবে। তাহলে যেসব অচলিত আরবি সব ফার্সি এতদিন পড়েছিল সেগুলো এখন নতুনভাবে ব্যবহার করছে লেখকরা, তাই এই সব অচলিত শব্দগুলো আরো বহুদিন বাংলায় চালু থাকবে। ফলে নতুন কোনো শব্দ আর কিন্তু বাংলায় প্রবেশের সম্ভাবনা কম। এই পরিস্থিতির সামনে জীবনমৃত একটা শব্দের একটা নতুন খতেন নিলে ভালো হয়। খতেন মানে খতিয়ান বা হিসাব। লেখক এই জীবনমৃত কথাটা কেন ব্যবহার করেছেন? কারণ প্রাবন্ধিক কথা বলেছেন বাংলা ভাষা আত্মনির্ভরশীল না হওয়ায় আরবি ফার্সির মতো অনেক বিদেশি ভাষা আমাদের বাংলা ভাষায় ঢুকছে, কিন্তু আরবি ও ফার্সি ভাষা থেকে সেই আসা শব্দগুলো বাংলার শব্দ ভাণ্ডারে স্থান পেলেও চর্চার অভাবে ওই শব্দগুলো এখন আর উচ্চারিত হচ্ছে না। ফলে তারা জীবিত থেকেও প্রায় মৃত হওয়ার মতো পড়ে রয়েছে। তাই লেখক এই জীবন মৃত কথাটি ব্যবহার করেছেন। ভারতীয় মক্তব মাদ্রাসায় মক্তব বলা হয় মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়কে, আর মাদ্রাসা বলা হয় মুসলমানদের উচ্চ বিদ্যালয়কে। যদিও এই মক্তব মাদ্রাসায় প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবুও কার্যত বা শেষে দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যেই অভিভূত হলো বেশি। অর্থাৎ মুসলমানদের স্কুলে আরবি ভাষা বেশি পড়ানো হলেও তবে কিন্তু ফার্সি ভাষার সৌন্দর্যে তারা বেশি মুগ্ধ হয়েছিল। তাই আমরা বলতেই পারি উর্দু সাহিত্যের মূল সুর বা উর্দু সাহিত্যের মূল যে প্রাণ তা ফার্সি ভাষার সঙ্গেই বাঁধা, আরবি ভাষার সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপরেও বাইরের ভাষার যে প্রভাব পড়েছিল সেটা ফার্সি ভাষা, আরবি নয়। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চাইছেন আরবির থেকে ফার্সি ভাষায় বেশি মেলবন্ধন জড়িয়ে আছে। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি শব্দের অর্থ সেই মতো আরবি ভাষার সংঘর্ষেই নবীন ফার্সি ভাষা জন্মগ্রহণ করেছিল। এখানে একটা ভালো শর্ট কোশ্চেন, এটা একটি নবীন ফার্সি ভাষার জন্মগ্রহণ কিভাবে হয়েছিল? তোমাকে বলতে হবে ইরানে আর্য ইরানি ভাষা ও আরবি ভাষার সংঘর্ষেই নবীন ফার্সি ভাষার জন্ম হয়েছিল, এবং ভারতবর্ষেও এই রকম আর্য ইরানি ও আরবি সংঘর্ষে জন্ম হয়েছিল সিন্ধু, উর্দু, কাশ্মীরির মতো কিছু সাহিত্য। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক ভারতবর্ষেই তিন ভাষা বলতে সিন্ধু, উর্দু, কাশ্মীরি, এই তিন ভাষা কিন্তু
ফার্সি ভাষার মতো নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। তাহলে আমরা বলতেই পারি নব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী হয়েছে একমাত্র ফার্সি ভাষাই। উর্দুতে কবি ইকবাল এ তত্ত্ব সম্যক হৃদয় সঙ্গম করেছিল বা তিনি একটি বিষয় বোধগম্য করেছিল। উর্দুর কবি ইকবাল তিনি বলেছেন, নূতন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে তিনি কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিল। অর্থাৎ উর্দু ভাষার কবি ইকবাল উর্দু থেকে ফার্সির মিশ্রণকে বের করে দিয়ে তিনি উর্দু ভাষাকে স্বয়ং সম্পূর্ণ করতে চেয়েছিল। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে, অর্থাৎ পদাবলী কীর্তনে আছে সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি। এই সাহিত্যের অর্থাৎ পদাবলী কীর্তনের মতো বাংলা সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি, অর্থাৎ যেখানে বাঙালির প্রাণ যেন মিশে গেছে। এই পদাবলী কীর্তনের মতো সাহিত্যেই শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, অর্থাৎ মহাভারতে যেই চরিত্র শ্রীকৃষ্ণ হয়েছে বাংলায় সেই হয়েছে কানু। কানু অর্থে ভালোবাসার নাম নিমাই বা আমরা কানাই বলে ডাকি। অন্যদিকে শ্রীমতী শ্রীরাধাও হয়েছে একেবারে খাঁটি বাঙালি মেয়ে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ভাটিয়ালির নায়িকা, ভাটিয়ালি বলা হয় মাঝিদের গানের যে সুর, সেই ভাটিয়ালির নায়িকা। বাউলের ভক্ত, বাউল তাদের বলা হয় যারা প্রাণের মধ্যে বা আত্মার মধ্যেই ঈশ্বরকে দেখেন। মুর্শিদি আর আশিক, আচ্ছা মুর্শিদি হলো ইসলাম ধর্মের এক আধ্যাত্মিকতা সম্পর্কিত সাধন গীতি। সেই গীতির প্রেমিক, এমনকি পদাবলী শ্রীরাধা একই চরিত্রে একই রূপে প্রকাশ পেয়েছেন। অর্থাৎ লেখক বা প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী এই 4 লাইনের মধ্য দিয়ে পদাবলী কীর্তনের বিষয়টাকে তুলে ধরেছেন, যেখানে বাঙালির সুর, তাল, পদ সব যেন একাত্ম হয়ে মিশে গেছে। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, অর্থাৎ বাঙালির চরিত্রে আন্দোলন, লড়াই এইগুলো চিরন্তন সত্যের মতো। তার অর্থ এই যে কি রাজনীতি হোক, কি ধর্ম হোক, কি সাহিত্য হোক, যখনই যেখানে বাঙালি সত্য, শিব, সুন্দরের সন্ধান পেয়েছে, অর্থাৎ ঈশ্বরের সন্ধান পেয়েছে, তখনই সেটা গ্রহণ করেছে। বা যেখানেই ভালোর সন্ধান পেয়েছে সেই ভালোটাকে কিন্তু বাঙালি সর্বদা আগে গ্রহণ করেছে। তখন কেউ যদি গতানুগতিক পন্থা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে সেই প্রচেষ্টায় বাধা দিতে গেছে, তার বিরুদ্ধে বাঙালি বিদ্রোহ করেছে। অর্থাৎ প্রাবন্ধিক বলতে চেয়েছেন, বাঙালি যেখানেই সত্য, শিব, সুন্দরের মতো নতুন কিছু সন্ধান পেয়েছে বা নতুন ভালোর কিছু সন্ধান পেয়েছে, বাঙালিরা সেটাকেই গ্রহণ করেছে। কিন্তু সেই গ্রহণ করার সময় যদি কোনো গতানুগতিক পন্থা বা প্রাচীনপন্থী বা যারা কুসংস্কারে বিশ্বাসী সেই সব ব্যক্তিরা বাঙালিকে বাধা দিতে গেছে, বাঙালি তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তার চেয়েও বড় কথা, সেই বিদ্রোহ যখন আবার উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে বা লাগামহীনে পরিণত হয়েছে, তখন তার বিরুদ্ধে আরেক বাঙালি সমাজ আবার বিদ্রোহ করেছে। অর্থাৎ এখানে বলাই যায় এই বিদ্রোহ শুধু বাঙালি হিন্দুর ভেতরে সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানেও এই কর্মে পরম তৎপর। তিনি বলতে চেয়েছেন প্রাবন্ধিক, বাঙালি শুধু হিন্দু নয়, বাঙালি কিন্তু মুসলমানও হতে পারে। তাই তিনি সবশেষে বলেছেন, ধর্ম বদলালেই ধর্ম তাকেই বলা হয় যা মানুষ ধারণ করে। ধর্ম তো অনেক আছে, হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, জৈন, কিন্তু এই প্রবন্ধে আমরা প্রধানত হিন্দু আর মুসলমান এই দুই ধর্মের কথাই বলা হয়েছে। হিন্দু মুসলমান ধর্মের বদল ঘটলেও মিশ্র বাঙালি, অর্থাৎ হিন্দুর মতো কিছু হিন্দু বাঙালি, কিছু মুসলমান বাঙালি, তাই মিশ্র বাঙালি জাতির চরিত্রে কিন্তু কখনো বদল হয়নি।
তারা তো সবসময় সত্য শিব সুন্দরের সন্ধান পেলেই তা গ্রহণ করেছে এবং তাকেও গ্রহণে কেউ যখন বাধা দিয়েছে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অর্থাৎ নব নব সৃষ্টি প্রবন্ধতে আমরা নতুন কিছু শব্দ, নতুন কিছু ভাষার সৃষ্টি নিয়ে একটা যুগান্তকারী অধ্যায় পড়লাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করবে। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।